আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আমি ফিজিক্সের বা পদার্থবিজ্ঞানের মোশন নিয়ে আলোচনা করব, গতি চ্যাপ্টারটা। তো প্রথমে আসা যাক, আমরা বোঝার চেষ্টা করি কোনটা গতি আর কোনটা স্থিতি, অর্থাৎ রেস্ট অ্যান্ড মোশন। কোন জিনিসটা রেস্টে আছে, কোন জিনিসটা গতিতে আছে। বাস্তবে আসলে কোনো কিছুই রেস্টে নাই। পরম স্থিতি বলতেও কোনো কিছু নাই, পরম গতি বলতেও কিছু নাই। আলোর গতির চেয়েও একটুখানি বেশি হলো ইলেকট্রনের গতি। তো আমরা সেই দিকে না গিয়ে সোজা সাপটা একটা জিনিস স্বাভাবিকভাবে চিন্তা করার চেষ্টা করি। যেমন একটা বস্তু, এই জিনিসটা আছে, এটা সময়ের সাথে যদি তার স্থান পরিবর্তন না করে, অর্থাৎ কিছু সময় গেল, সময় যাওয়ার পরেও দেখা গেল স্থানটা পরিবর্তন হলো না, তাহলে আমরা স্বাভাবিকভাবে এটাকে রেস্ট বা স্থিতিতে আছে বলে আমরা কল্পনা করি বা ধরি। আর সময়ের সাথে কোনো বস্তুর স্থান পরিবর্তন হলে সেই জিনিসটাকে আমরা গতিশীল বলি বা গতি বলি। তো গতি বেশ কয়েক প্রকার আছে, তবে 9-10 বইতে যে কয় প্রকার আছে সেটা সম্ভবত 5 প্রকার গতির উল্লেখ করা আছে। আমি এই গতির প্রকার আলোচনা করব না, এটা সহজ ব্যাপার। একটা হচ্ছে লিনিয়ার মোশন, সোজা যাবে, সোজা লিনিয়ার মোশন। দ্বিতীয়টা হচ্ছে সার্কুলার মোশন। তৃতীয়টা হচ্ছে চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন। আর 4 নাম্বার হচ্ছে পিরিয়ডিক মোশন বা পর্যায়বৃত্ত গতি। আর 5 নাম্বার হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল স্পন্দন গতি। আমি এগুলোর ডেফিনেশন বা আলোচনায় যাচ্ছি না, আমি মূলত যে কথাগুলো গুরুত্বপূর্ণ সেগুলোতে আসছি। তারপরে আসা যাক স্কেলার এবং ভেক্টর। আমরা ফিজিক্সে কতগুলো কোয়ান্টিটির শুধু মান বললেই হয়, এটাকে বলে স্কেল, অর্থাৎ এগুলো হলো স্কেলার রাশি। আর কতগুলো জিনিসের মান এবং দিক দুইটাই উল্লেখ করতে হয়। মান এবং দিক যে জিনিসগুলোর উল্লেখ করতে হয় সেগুলো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি বা ভেক্টর। এই স্বাভাবিক অর্থে এই জিনিসটা, যেমন ব্যাগ, দ্রুতি হলো স্কেলার রাশি আর ব্যাগ হলো ভেক্টর রাশি। দ্রুতির সময় দিক উল্লেখ করতে হয় না। যেমন শব্দ চারদিকে সমানভাবে যায়, নির্দিষ্ট কোনো দিকে যায় না। তো শব্দের হয় স্পিড বা দ্রুতি, আলোরও হয় স্পিড বা দ্রুতি, লাইট স্পিড, সাউন্ড স্পিড, যেগুলো সব দিকে সমানভাবে যায়। কিন্তু বেগটা হলো আমার ভেক্টর রাশি। ভেক্টর রাশির উপরে একটা দাগ দিতে হয় বা অ্যারো সাইন দিতে হয়, অথবা ক্যাপের মতো দিতে হয়। তো বেশিরভাগ আমরা দাগই দেই। তাহলে বেগ হচ্ছে ভেক্টর রাশি। তারপরে যেমন ডিস্টেন্স, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, কিন্তু সরণটা হচ্ছে ভেক্টর রাশি। দ্রুতি
ডিস্টেন্স এবং সরণ। ধরা যাক কোনো একটা বৃত্তের পরিধি বরাবর কোনো জিনিস ঘুরছে। ধরা যাক এই বৃত্তটার উপর এ একটা বিন্দু আছে। এই বিন্দু থেকে কোনো একটা জিনিস যদি ক্লকওয়াইজ, আমি এখানে ক্লকওয়াইজ দেখালাম, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, তো ক্লকওয়াইজ ঘুরে এটা যদি আবার এই পজিশনে আসে তাহলে কিন্তু এটার ডিস্টেন্স আছে। এটার ডিস্টেন্স হচ্ছে 2πr আর ডিসপ্লেসমেন্ট 0, অর্থাৎ এ থেকে গিয়ে এতে ফেরত আসলো। এটা হলো ডিসপ্লেসমেন্ট, এটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর রাশি, এটা হচ্ছে 0। যেমন আমি যদি এই টেবিল থেকে উঠে আরেক জায়গায় গিয়ে আবার এই টেবিলে আসি তখন আমার সরণ হলো 0, কিন্তু দূরত্ব আছে, যেইটুক গেলাম এবং যেইটুক আসলাম, এবং এই সময়ে একটা সময়ের ব্যাপার আছে। এই দূরত্বের সঙ্গে দূরত্ব যদি আমি অতিক্রম করি তা আমার সময়ের প্রয়োজন আছে, সময় ক্ষেপণ হবে। তো আমরা যেমন 5 নম্বর স্পিড হচ্ছে v = d/t মিটার পার সেকেন্ড। এই যে 5 নম্বর আমি দেখাচ্ছি v = d/t মিটার পার সেকেন্ড, অর্থাৎ এ থেকে উপরের সার্কেলে এ থেকে ক্লকওয়াইজ ঘুরে এতে আসতে নিশ্চয় সময়ের ব্যাপার আছে, t সেকেন্ড সময় লাগে। আর ডিস্টেন্স হচ্ছে 2πr, যেটা হলো মিটার। আর ফিজিক্সে সাধারণত একক নাই, একক তৈরি হয়। d/t, d এর একক হচ্ছে মিটার আর t এর একক হচ্ছে সেকেন্ড, m/সেকেন্ড অথবা মিটার পার সেকেন্ড আমরা যেটা বলি। তারপরে ভেলোসিটি ভেক্টর হচ্ছে সরণ। যদি আমি এখান থেকে বাজারে যাই বা অন্য কোনো জায়গায় যাই, আবার ফেরত না আসি, এখানে না আসি, তো স্বাভাবিকভাবে আমি ধরি যে এখান থেকে আমি বাজারে গেলাম, এই বাজারের এই দূরত্বটা এটা আমার জন্য সরণ। কিন্তু বাজারে গেলাম ধরা যাক 1 মাইল, আবার ফেরত আসলাম, তাহলে 1 মাইল 2 মাইল হইল আমার 2 মাইল হলো ডিস্টেন্স আর সরণটা হলো 0। ডিস্টেন্স কিন্তু আছে। তো ভেলোসিটির একক সেই মিটার পার সেকেন্ড, শুধু বেশ কম হচ্ছে একটা ভেক্টর সাইন দিতে হবে। ভেলোসিটি ইকুয়াল টু সরণ বা ডিসপ্লেসমেন্ট, এটার ইউনিট, এটার নোটেশন হচ্ছে এস মিটার পার সেকেন্ড। আবার দিক বলতে শুধু লিনিয়ার দিক বা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম না হয়েও কৌণিক দিকও হতে পারে কোনো একটা নির্দিষ্ট জায়গার তুলনায়। যেমন ধরি এই পয়েন্ট, এটা এই বিন্দু সোজাসুজি আমি না গিয়ে এই লাইনটার সঙ্গে আমি অ্যাঙ্গুলার গেলাম, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে গেলাম, সেটাও একটা দিক, সেটা আমার ব্যাগ হবে, ভেক্টর রাশি হবে। তো আমরা মাত্রা সমীকরণ, এরপর আসি মাত্রা সমীকরণ। মাত্রাটা কি? আমরা ইউনিট লেখার পরে সাধারণ মাত্রা লিখতে সুবিধা হবে, এবং এটাই আমার মতো মনে হয় ঠিক। অনেক বইতে আগে মাত্রা দেওয়া আছে, পরে ইউনিট দেওয়া আছে। ডি ডিস্টেন্স, এটার একক মিটার, মিটারের যে একক এটার নোটেশন হচ্ছে ক্যাপিটাল এল, টাইমের নোটেশন হচ্ছে টি, অর্থাৎ L/T বা L × T⁻⁻1। ভেলোসিটি বা ব্যাগ, ভেলোসিটি বা ব্যাগের এই আমার ইউনিট হচ্ছে, একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এবং মাত্রা হচ্ছে একইভাবে L⁻⁻1। তবে মাত্রা লিখতে যে জিনিসটার মাত্রা লিখছি, যেমন দ্রুতি এবং ব্যাগ, এই জিনিসটাকে আমি থার্ড ব্র্যাকেটে আমি ক্লোজ করব, থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাবো। তাহলে ব্যাগটা কি? সময়ের সাথে বস্তুর যদি স্থান পরিবর্তন হয়, বস্তু যদি কিছু জায়গা অতিক্রম করে,
তাহলে সেই ডিস্টেন্স বা সরণকে এই স্থান অতিক্রম করতে যে সময় লাগে সেটা দিয়ে ভাগ করলে আমরা দ্রুতি বা স্পিড পাই। দ্রুতি হলো স্কেলার, স্পিড হলো ভেক্টর। তাহলে আমরা পাই যে কি ভেলোসিটি ইকুয়াল টু ভি ইকুয়াল টু ডি বাই টি। এখন এই ব্যাগটা কি রকম? একটা হলো ইউনিফর্ম ভেলোসিটি আর একটা হচ্ছে নন ইউনিফর্ম ভেলোসিটি, অর্থাৎ সময়ের সঙ্গে অসম বেগ, একটা অসম বেগ একটা সমবেগ। যখনই অসম বেগ হবে তখন যে বেগের পরিবর্তন, নির্দিষ্ট সময়ের সঙ্গে যে বেগের পরিবর্তন সেটা হলো আমার ত্বরণ। যেমন একটা জিনিসের আদি বেগ যদি ইউ হয়, শেষ বেগ যদি ভি হয়, তাহলে এখানে বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, আর এই পরিবর্তনটা হতে যে সময় লাগে টি, সেটা হলো ডিভাইডেড বাই টি। তাহলে আমার উপরে আসে মিটার পার সেকেন্ড, নিচে আরও একটা সেকেন্ড, তার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর মাত্রা সমীকরণ হচ্ছে, ডাইমেনশনটা হচ্ছে, আমি থার্ড ব্র্যাকেটে অ্যাক্সিলারেশন একটা ভেক্টর কোয়ান্টিটি, এজন্য সেটা লিখলাম এল টি টু দি পাওয়ার -1, যেহেতু উপরে ভ্যালোসিটির মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই টি। তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করলে এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে মাত্রা। আর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এমকেএস পদ্ধতি, মিটার কেজি সেকেন্ড। এটা তো আমরা এই পর্যন্ত আলোচনা করলাম যে বিষয়গুলো, সেটা হচ্ছে রেস্ট এবং মোশন, টাইপস অফ মোশন, 5টা মোশনের নাম বললাম, স্কেলার এবং ভেক্টর কোয়ান্টিটি কি সেটা আলোচনা করলাম, ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট কি সেটা আলোচনা করলাম, তারপরে স্পিড কি এবং ভেলোসিটি কি সেটাও আলোচনা করলাম। এরপরে আলোচনা করলাম আমি অ্যাক্সিলারেশন, অর্থাৎ দূরত্ব বাই সময় অথবা সরণ বাই সময়। সরণ বাই সময় হলো বেগ, দূরত্ব বাই সময় হলো ভি, আর অ্যাক্সিলারেশনটা হলো বেগের পরিবর্তন ডিভাইডেড বাই টি। এইভাবে, এই জন্য বেগের একক হলো মিটার পার সেকেন্ড, ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর মাত্রা সমীকরণটা হচ্ছে এল টু দি পাওয়ার -1। এখন দেখা যাক ইকুয়েশন অফ মোশন। আমাদের এখানে 4টা ইকুয়েশন অফ মোশন আছে, অর্থাৎ গতির সমীকরণ আমরা যাকে বলি। তো প্রথমে আসা যাক অ্যাক্সিলারেশন, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এটাকে সিম্পলিফাই করলে আমি পাই ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, তারপরে ভিটাকে রেখে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই যে এখানে দেখানো আছে। ইকুয়েশন অফ মোশন, অ্যাক্সিলারেশন থেকে আমি শুরু করলাম, তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা হলো গতির প্রথম সমীকরণটা। এখন আমি যদি প্রমাণ করতে চাই যে সরণ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তো আমরা খুব স্বাভাবিক কথা, গড় বেগ কোনো একটা জিনিস গড়ে প্রতি ঘন্টায় যদি 5 কিলোমিটার করে যায়, তাহলে 10 ঘন্টায় কত দূর যাবে? 5 × 10, 5 কিলোমিটার ইন্টু 10, এটা হচ্ছে দূরত্ব, সরণ। তাহলে আমরা লিখতে পারি সরণ ইকুয়াল টু গড় বেগ, mean velocity ইন্টু টি। যেহেতু ভি ইকুয়াল টু এস বাই টি, কাজে এস ইকুয়াল টু ভিটি। এখন ভি যদি গড় বেগ হয়, তাহলে আদি বেগ ইউ এবং শেষ বেগ
ভি হলে গড় বেগটা হচ্ছে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এই লাইনটা ইম্পর্টেন্ট, আমি স্টার করে রাখছি, এই লাইনটা ইম্পর্টেন্ট। এই যে সরণ এস ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর ইন্টু টি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এখন এস ইকুয়াল টু ভিটি থেকে আমরা দুইটা ইকুয়েশন ডেরাইভ করি, দুইটা ইকুয়েশন তৈরি করি, ডেভেলপ করি বা ডিডিউস করি একই জায়গা থেকে। এস বার ইকুয়াল টু এস ভেক্টর ইকুয়াল টু ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ডিভাইডেড বাই টু ইন্টু টি। এখন আমি মূল সমীকরণটাতে আমি দেখব সেখানে আমার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই জায়গাটাতে আমার কিন্তু ভি নাই। অর্থাৎ আমি যেই সমীকরণটা ডেভেলপ করব বা যেই সমীকরণটা ডেরাইভ করব সেই জায়গার মধ্যে এস ইকুয়াল টু ইউ আছে, টি আছে, এ আছে, তিনটা জিনিস নাই, কি ভি। তাহলে আমি এই গড়বেগের সমীকরণটাতে যদি ভিটা উইথড্র করি, ভিটা ডিলিট করি, অর্থাৎ ভি এর মান বসালে আমার ভিটা উইথড্র হয়ে গেল। তাহলে এখানে আমি বসাবো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তো যোগ করলে টু ইউটি প্লাস এটি স্কোয়ার, 2 দিয়ে ভাগ করলে যথারীতি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হলো গতির 3 নাম্বার সমীকরণ বা থার্ড ইকুয়েশন অফ মোশন। এরপরে দেখা যাক আমরা চতুর্থ ইকুয়েশন ডেভেলপ করব, যেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। এটাও আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যেখান থেকে শুরু করেছি সেখান থেকে আসতে হবে। এস ইকুয়াল টু গড় বেগ ইন্টু টি, ভি বার ইন্টু টি, আর ভি এর মান হচ্ছে ক্যাপিটাল ভি বার যেটা ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। ইন্টারেস্টিং বিষয় যে ওই জায়গাটা থেকে আমরা দুই দিকে যাব, তবে খেয়াল রাখতে হবে কোথায় কি নাই। এখানে আমি দেখছি যে কি আমার টিটা নাই, ইউ আছে, ভি আছে, এস আছে, নাই আমার কি টি নাই। যেটা নাই সেটার মান বসাবো। আগে এস এর মধ্যে দেখলাম ভি নাই, আমি ভি এর মান বসাবো। এটা মনে না রাখলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্রমাণ করতে গেলে প্রমাণ হয়ে যাবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস, আবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস প্রমাণ করতে গেলে আমাদের হয়ে যাবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে কৌশলটা হলো যেই সমীকরণের যেটা নাই, যেটা আমরা যে সমীকরণটা ডেভেলপ করব যেটা নাই সেটার মানটা বসাবো। তো সাইডে সে একইভাবে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। অর্থাৎ আমি এখানে একান্তরকরণ করছি সংক্ষেপে, এই যে টি বাই 1 ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। এদিকের হর ডিভাইডেড বাই এদিকের হর, এদিকের লব ডিভাইডেড বাই এদিকের লব। তো এখানে আমি টি এর মান পাই, টি এর মান পাইলাম ভি মাইনাস ইউ বাই এ। এবার আমি টি এর মান বসাই। আমি উপরে আগে দ্বিতীয় লাইনে লিখছি ইউ প্লাস ভি বাই টু, এখন আমি লিখব ভি প্লাস ইউ বাই টু ইন্টু ভি মাইনাস ইউ বাই এ। খুব সহজে আমি দেখতে পাচ্ছি আমার এখানে আসবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার উপরে আসবে, সেটাকে ক্রস মাল্টিপ্লাই করলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, আবার ভি স্কোয়ার এই পাশে রেখে ইউ স্কোয়ার ডান পাশে ট্রান্সফার করলে আমরা পেয়ে যাব ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস as। এই গতির 4টা সমীকরণ আমরা এখানে ডেভেলপ করলাম। এরপরে আসা যাক নিউটনের সূত্র। আসলে প্রথম দুইটা সূত্র নিউটনের নয়, খুব সম্ভবত এগুলো স্টেভিনাসের সূত্র।
তৃতীয় সূত্রটাই নিউটনের সূত্র, ক্রিয়া ইকুয়াল টু প্রতিক্রিয়া। ক্রিয়া ইকুয়াল টু প্রতিক্রিয়া গতির সময়ে এই জিনিসটা হবে যেখানে শুধু সাংঘর্ষিক বলটা কাজ করবে বা সাংঘর্ষিক বলটাকে আমরা ধরে নিব, অন্য কোনো বল থাকলে সেটাকে ইগনোর করব, সেটাকে বাদ দিব। তাহলে এখানে ক্রিয়া ইকুয়াল টু প্রতিক্রিয়া। এখন ক্রিয়া ইকুয়াল টু প্রতিক্রিয়ার সময় আসলে কিছু এনার্জি বা কিছু বল ডিসিপেট হয়, অর্থাৎ নষ্ট হয়। সেটা অনেক সূক্ষ্ম বিষয়, সেই বিষয়ে আমরা নবম দশম আমরা আলোচনা করব না। আমরা ধরে নেই, তো প্রথম সূত্র হচ্ছে কোনো বস্তু যদি স্থির থাকে সেটা স্থির অবস্থায় থাকতে চায়, আর কোনো বস্তু যদি গতিশীল থাকে তাহলে সেটা গতিশীলই থাকতে চায়। এখন স্থির বস্তুকে গতিশীল করতে হলে বল প্রয়োগ করতে হবে, আবার গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনতে হলে সেখানেও বল প্রয়োগ করে তাকে থামাতে হবে। তাহলে যে জিনিসটা আমার প্রথম সূত্র, যেটা বস্তুর যে ন্যাচারাল অবস্থা সেটা সেই অবস্থায় থাকতে চায়, স্থির বস্তু স্থির অবস্থানে থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল অবস্থানে থাকতে চায়। বস্তুর এই গুণটাকে বলে ল অব ইনার্শিয়া। ল অব ইনার্শিয়া অর্থাৎ বস্তুর জড়তা গুণ। জড় বস্তু যেটা জীবন নাই, সেই জাতীয় বস্তুগুলো সবসময় এরকমই থাকতে চায়। যেমন এই কলমটা টেবিলের উপর থাকতে চায়, আমি কোনো বল প্রয়োগ করলে সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এটা হলো ল অব ইনার্শিয়া। আর যদি বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তাহলে কি হয়? সেই সূত্রটা হচ্ছে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে আমি আগে সূত্রটা বলে নেই। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং সেটা প্রযুক্ত বলের দিকেই হবে। এখন দেখা যাক তো ভরবেগের কথা কি জন্য আসলো। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সেটা যদি গতিশীল হয়, সে তো তার ভর নিয়েই গতিশীল হবে। যে ভ্যালোসিটিটা প্রাপ্ত হবে সেখানে তার একটা নিজের ভর থাকবে। তাহলে ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ। আসলে ভরবেগের কারণেই ডিজাস্টারটা ঘটে। যেমন ধরা যাক একটা খুব কম গতির ট্রেন একবার স্টেশনে, রেল স্টেশনে থামছে, এই অবস্থায়ও 100 মাইল স্পিডের একটা গাড়ি যদি তার মুখোমুখি হয়, তখন ভরবেগের কারণে, যেহেতু ট্রেনের ভরটাও বেশি ব্যাগটা কম কিন্তু ভরটা বেশি, কাজে তার ভরবেগের অ্যামাউন্টটা বেশি, সেই কারণে গাড়িটা স্ম্যাশ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে গাড়িটা। যদিও গাড়ির গতি বেশি কিন্তু গাড়ির, একটা কারের বা একটা বাসের ট্রেনের তুলনায় তার ভর কম। তাহলে ভরবেগের কারণে ডিজাস্টারটা হয়। তাহলে দেখা যাক এই ভরবেগটা কি। তো একটা জিনিসের ধরে আমরা কোনো একটা বস্তুর বডির ভর হচ্ছে m এবং এটা ইউ ব্যাগে আছে। কিছু সময় পর সে ভি ব্যাগ প্রাপ্ত হলো। তাহলে প্রথমে ইউ ব্যাগ এবং পরে ভি ব্যাগ প্রাপ্ত হলো। আমরা ধরে নিচ্ছি ভি ইজ গ্রেটার দ্যান ইউ। এটা ত্বরণের ক্ষেত্রে। মন্দনের ক্ষেত্রে ভি ইজ লেস দ্যান ইউ, সেদিকে সেই ঝামেলা যাচ্ছে না। আমরা একটাকে সোজাভাবে ধরে নেই যে ব্যাগ যেটা পরে হলো সেটা বাড়তি ব্যাগ, আর ভর ব্যাগ হচ্ছে ভর দিয়ে গুণ করলে। তাহলে শুরুর ভর ব্যাগটা এমইউ, ভর ইন্টু ব্যাগ। শেষের ভর ব্যাগটা হচ্ছে ভর একই থাকবে এমভি।
তো এই পরিবর্তন হতে তো সময় লাগবে। হার মানে যেমন 500 টাকার 1 মাসের বা 1 বছরের সুদ যদি 200 টাকা হয়, তো শতকরা হার কত? হার মানে প্রতিশতে। এখানে হলো প্রতি সময়ে, আর সময়ের ইউনিট বা সময়ের একক হচ্ছে সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে আমার ভরবেগের পরিবর্তনটা কি হচ্ছে। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন এবং পরিবর্তনের হার সেটা হচ্ছে mv মাইনাস mu ডিভাইডেড বাই টি। m কমন নিলে v মাইনাস ইউ বাই টি। v মাইনাস ইউ বাই টি হচ্ছে a m a। এখানে এই জিনিসটা করা আছে নিউটনস ল। এখন এই যে ভরবেগের পরিবর্তনটা হলো, সেখানে আমরা কিছু ফোর্স অ্যাপ্লাই করলাম। ডেফিনেটলি শিওর যে আমরা ফোর্স অ্যাপ্লাই না করলে তো ভরবেগের পরিবর্তন হতো না, বেগের পরিবর্তন হতো না। তো এই যে ভরবেগের পরিবর্তনের হার, এটা হচ্ছে যে বলটা আমি প্রয়োগ করলাম। আমরা ধরে নিলাম এখানে যে অ্যাপ্লাইড ফোর্স ইকুয়াল টু, অ্যাপ্লাইড ফোর্সটাকে এফ, অর্থাৎ প্রযুক্ত বলটাকে আমরা এফ ধরে নিলাম। তাহলে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক এম এ। কোনো সমানুপাতিক জিনিসকে তুলে নিতে হলে, এটাকে ইকুয়ালাইজ করতে হলে একটা কনস্ট্যান্ট আনতে হয়। এফ ইকুয়াল টু কে এম এ। তাহলে এখানে ইকুয়ালাইজ করলাম এফ ইকুয়াল টু কে এম এ। এখন কে এর মানটা এমনভাবে ধরি, এমনভাবে কে এর মানটা সহজে যাতে বের করতে পারি, তাহলে আমরা এফ ওয়ান, এম ওয়ান এবং এ কে ওয়ান ধরি। অর্থাৎ আরেকটু সহজ করে, অর্থাৎ 1 কেজি, এম যদি 1 কেজি হয়, এর উপর যে বলটা প্রয়োগ, কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বল প্রয়োগ করলে সেটার ত্বরণ যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাহলে আমরা এই বলটাকে বলবো 1 একক বল বা 1 নিউটন বল। অর্থাৎ 1 কেজি ভরের উপর 1 কেজি ভরের উপর যে বল প্রযুক্ত হলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে আমরা 1 নিউটন বল বলবো। এবং এই সমীকরণ থেকে আমরা এই বলের ডেফিনেশনটা পাই। তাহলে এখানে এফ ইকুয়াল টু 1, এম ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 1 হলে আমরা স্বাভাবিকভাবে কে ইকুয়াল টু 1 পাই। তো কে ইকুয়াল টু 1 আমি বসিয়ে দিলে এফ ইকুয়াল টু এম এ। এখানে হলো নিউটনের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র থেকে এফ ইকুয়াল টু এম এ, এটা এফ ইকুয়াল টু এম এ। এখন ফার্স্ট ল ফ্রম সেকেন্ড ল। ফার্স্ট ল ফ্রম সেকেন্ড ল, অর্থাৎ ফার্স্ট ল কি? স্থির বস্তু স্থির থাকবে অথবা একইভাবে চলতে থাকবে, গতিশীল থাকবে। তো আমরা এই সমীকরণটাতে যদি আমি যদি কোনো বল অ্যাপ্লাই না করি, এফ ইকুয়াল টু এম এ লিখলাম, কিন্তু এফ যদি আমি কোনো বল অ্যাপ্লাই নাই করি, তাহলে আমার এম এ ইকুয়াল টু 0। এম এ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স এ ইকুয়াল টু 0। আমরা বীজগণিতে সাধারণত জানি কয়েকটা ভেরিয়েবল আমি যদি গুণ করি, যেমন এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু 0 হলে তারা ইন্ডিভিজুয়ালি সবার মান 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0। কিন্তু এখানে এম এ ইকুয়াল টু 0 হলে শুধু অ্যাক্সিলারেশনটা 0 হবে, এম 0 হবে না। এম তো একটা কনস্ট্যান্ট, একটা ভর, মাস। আর একটু সুন্দর করে বলি, এফ ইকুয়াল টু এম এ। এখন উভয় পাশে যদি 2 দিয়ে গুণ করি,
তাহলে হবে 2F ইকুয়াল টু 2ma। তো আমরা তো বীজগণিতে বা অ্যারিথমেটিকে 3 into 4 ইকুয়াল টু 4 into 3 লিখে ফেলি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ডান পাশে আমার 2F ইকুয়াল টু হতে পারে 2 into m into a। এখন এই 2টা কি m এর সঙ্গে যাবে না a এর সঙ্গে যাবে? 2m ইকুয়াল টু a হবে না m into 2a হবে? 2f তাহলে কি হবে এটা? এখানে অ্যালজেব্রিক ট্রিটমেন্টের অ্যালজেব্রিক ফর্মুলা ফেল করলো। অর্থাৎ আমার এখানে 2f হলে 2 into m into a, 2m into a ও লেখা যায়, m into 2a লেখা যায়, কিন্তু এখানে 2m into a এটা ভুল। এটা যদি সত্য হতো তাহলে তো অনেক ভালোই হতো। এক বস্তা চাল অনেক উপর থেকে ফেলে দিলাম, বল বেশি প্রয়োগ করলাম, মাঝপথে এটা 2 বস্তা চাল হয়ে গেল। একটা গাড়ির অ্যাক্সিলারেটর বাড়ালাম, ফোর্স অ্যাপ্লাই করলাম, কতক্ষণ পর এই গাড়িটা 2টা গাড়ি হয়ে গেল। কিন্তু বাস্তবে এটা হয় না। এই 2টা অ্যাপ্লাই হবে অ্যাক্সিলারেশনের উপর। অর্থাৎ এফ ডাবল করলে অ্যাক্সিলারেশনটা ডাবল হবে, মাসটা ঠিক থাকবে। মাস মানে ভর, এমটা কনস্ট্যান্ট থাকবে। তো আমরা এখানে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন যেটা F equal to ma equal to 0, a equal to 0, m is not equal to 0, v minus u by t equal to 0, অর্থাৎ এর মানটা। তাহলে v minus u equal to 0, v equal to u বা u equal to v। এখন u 0 হলে v ও 0, তাহলে স্থির। আর ইউর যদি কোনো মান থাকে, ধরা যাক 2 মিটার পার সেকেন্ড, তাহলে ভিও 2 মিটার পার সেকেন্ড। তাহলে 2টা অপশন এখানে, ইউ 0 হলে ভি 0, আর ইফ ইউ এনি ভ্যালু দেন ভি সেম ভ্যালু, একই ভ্যালোসিটিতে থাকবে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। দ্বিতীয় সূত্র থেকে আমরা পেলাম, যদি আমরা বল অ্যাপ্লাই না করি, F equal to 0 অ্যাপ্লাই করি, তাহলে আমাদের ল অফ ইনার্শিয়া, অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকবে। এটা এখন থার্ড ল। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। বিপরীতমুখী হলে মানে ক্রিয়াটা যদি প্লাস হয়, বিপরীতমুখী ক্রিয়াটা মাইনাস হবে। তো থার্ড লয়ের ফিগারে যেমন আমি এখানে 2টা বস্তু দেখালাম, PQ 2টা বস্তু দেখালাম, সেখানে P বস্তুটা যদি কিউর উপর F1 বল প্রয়োগ করে, তাহলে কিউ বডিটাও P এর উপর F2 বল প্রয়োগ করবে। তাহলে আমরা এখানে লিখতে পারি হয় F2 ইকুয়াল টু মাইনাস F1 অথবা মাইনাস F2 ইকুয়াল টু প্লাস F1। এই দুইটাই সত্য, তবে যেটার ভরবেগ বেশি সেটা পজিটিভ হবে, যেটার ভরবেগ বেশি সেটা পজিটিভ হবে। এই গেল আমাদের নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল এবং থার্ড ল এর ব্যাখ্যা। এরপরে আমি আসব ল অফ কনজারভেশন। ভরবেগের পরিবর্তনের হার সবসময় একই থাকবে।
ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। মোমেন্টাম মানে ভরবেগ। তো আমি প্রথমে এখানে ফিগার আছে আমার, যেমন এই তো এই ফিগারটা ধরি, দুইটা বস্তু চলছে। প্রথমে এই যে এই দিক থেকে কিউ বস্তুর ভর m2, পি বস্তুর ভর মনে করি m1। ছবিতে বোঝা যাচ্ছে দুইটা বস্তুর শেপ, একটা ছোট একটা বড়। তাহলে m2 ইজ গ্রেটার দ্যান m1, আর q2 চলছে u2 ব্যাগে এবং p চলছে u1 ব্যাগে। এবং এখানে আমরা ধরে নিচ্ছি, তবে বেশ দূরে আছে কিউ এবং পি। কিউ পিছনে আছে, পিটা সামনে আছে, মাঝখানে কিছু ডিস্টেন্স আছে। তো পি এর ব্যাগটা, আমরা কিউর ব্যাগটাকে, বড় বস্তুর ব্যাগটাকে u2 ইজ গ্রেটার দেন u1 ধরি। তাহলে দুইটা বস্তু একমুখী চললে এক সময় না এক সময় কিউ বস্তুটা পি এর উপর ধাক্কা দিবে। তো কিউর যেখানে যেটা 2, ভরও m2, 2 দিয়ে আমি ডিনোট করছি u2, এবং কিউর যেই প্রযুক্ত বল বা অ্যাপ্লাইড ফোর্স, সেটাকে আমি F2 দিয়ে ব্যাখ্যা করলাম, F2। এবং ছোট বস্তুটা F1। কিছুক্ষণ পরে দুইটা বস্তু ধাক্কা খেলো বা কোলাইড করলো, একের সঙ্গে অপরে ধাক্কা দিল। তাহলে কিউ বস্তুটা পি এর উপর দিয়ে F2 বল প্রয়োগ করলো, আর পি বস্তুটা কিউর উপর উল্টা দিকে এসে F1 বল প্রয়োগ করলো। অর্থাৎ এখানে F2 ইকুয়াল টু মাইনাস F1। ভরবেগের নিত্যতা সূত্র যেটা, আমরা দুইটা ফোর্স আমরা ধরে নিলাম F2 ইকুয়াল টু মাইনাস F1। এরপরে কলিশন হওয়ার পরে একটাকে ধাক্কা দিল। তো ধাক্কা দেওয়ার পরে দুইটার একটার ব্যাগ কমবে, আরেকটার ব্যাগ বাড়বে। যেটার ব্যাগ আগে থেকে বাড়তি ছিল সেটা কিছু পরিমাণ ব্যাগ কমবে, আর যেটার ব্যাগ আগে কম ছিল সেটার ব্যাগ কিছু পরিমাণ বাড়বে। তো আমরা শেষ ব্যাগটাকে, আমরা পি এর শেষ ব্যাগটাকে আমরা ধরে নেই v1, এই যে v1, এবং কিউর শেষ ব্যাগটাকে আমরা ধরে নেই v2। মাস আগের মতোই আছে, m2 m1 এগুলো যথারীতি আছে। এবং এই যে ব্যাগের পরিবর্তন হলো, সেই কারণে কিন্তু ত্বরণেরও পরিবর্তন হলো। তো আমরা ধরে নেই পি এর ত্বরণ হলো a1, কিউর ত্বরণ হলো a2, কিউর ত্বরণ হলো। তাহলে যেহেতু F2 ইকুয়াল টু মাইনাস F1, স্বাভাবিকভাবে অ্যাক্সিলারেশন m2a2 ইকুয়াল টু মাইনাস m1a1। a2-র মান যদি আমি বসাই v2 মাইনাস u2 বাই t, আর a1-এর মান যদি বসাই v1 মাইনাস u1 বাই t, উভয় পক্ষে হরের টিটা কাটা গেল। টি কাটা গিয়ে এখানে m2 v2 মাইনাস m2 u2 মাইনাস m1 v1 প্লাস m1 v1। তারপরে ওই পাশের m1 v1টাকে এই পাশে আনলাম, m1 v1 ইকুয়াল টু m2 v2, m1 u1 ইকুয়াল টু m2 u2। তারপরে আবার যেহেতু আদি ভরবেগ আমার ইউর সঙ্গে, দুইটা বস্তুরই আদিবেগ, একটার আদিবেগ হচ্ছে u1 আর একটার আদিবেগ হচ্ছে u2, ওইটার শেষ বেগ হচ্ছে v1 এবং v2। তো আমি আদিবেগ সমান আদি ভরবেগের যোগফল এবং শেষ ভরবেগের যোগফল আমি কি পেলাম, অঙ্কের মাধ্যমে সমান পেলাম। এই যে এইটা এইভাবে ডিনোট করা আছে, এইভাবে লেখা আছে এইটা। তাহলে এতে প্রমাণ হয় ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, অর্থাৎ ভরবেগের নিত্যতা সূত্র এখানে প্রমাণ হয়ে গেল। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আমি অঙ্ক নিয়ে আলোচনা করলাম না, অঙ্ক নিয়ে অন্য সময় আলোচনা করা যাবে। তো আজকে আমার আলোচনা পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন,
ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, ভালো না লাগলেও একটু দিবেন, এই আর কি। কষ্ট করে যখন বললাম একটু লাইক দিবেন, কমেন্টস করবেন, তারপর সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন।